উদ্যান লিটল ম্যাগাজিন আয়োজিত এবং উদ্যান টেলিভিশনের পরিকল্পনায় উদ্যান লাইভ 24 আজকের আলোচ্য বিষয় লিটল ম্যাগাজিনের অতীত ও বর্তমান। আজকের এই আলোচ্য বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 70 দশকের অত্যন্ত দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কবি, সম্পাদক এবং সংগঠক, এবং 80 দশকের একজন গুরুত্বপূর্ণ কবি এবং সম্পাদক। আমি এখন পরিচয় করে দিচ্ছি। আজকে 70 দশকের গুরুত্বপূর্ণ কবিদের মধ্যে রয়েছেন কবি মাহমুদ কামাল। তিনি অরণি পত্রিকার সম্পাদক, তিনি একজন সংগঠক, এবং আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে 70 দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি, সান্দর্শিক কবি, কবি আতাহার খান। তিনি চিত্রকল্প নামে একটি লিটল ম্যাগাজিন বের করছেন। এবং আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন 80 দশকের অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি এবং সম্পাদক এবং মানুষ পত্রিকার সম্পাদক আনোয়ার কামাল। আমরা আর কথা না বাড়িয়ে আজকের আলোচ্য বিষয় লিটল ম্যাগাজিনের অতীত এবং বর্তমান এ প্রসঙ্গে চলে যাচ্ছি। এ প্রসঙ্গে যাওয়ার পূর্বে আমি যে কথাটি দিয়ে শুরু করছি সেটি হলো এমন: 1840 খ্রিস্টাব্দে র্যালফ ওয়াল্ডো এমারসন ও মার্গারেট ফুলার সম্পাদিত দি ডায়াল পত্রিকাটি লিটল ম্যাগাজিনের আদি রূপ হিসাবে সাধারণত শনাক্ত করা হয়। এবং 1894 সালে শিকাগো শহর থেকে মার্গারেট অ্যান্ডারসন সম্পাদিত লিটল রিভিউ নামে প্রথম পত্রিকাটি বের করা হয়। এখান থেকে লিটল শব্দটি প্রথম আসে। আর আমরা সকলেই জানি আসলে ম্যাগাজিন মানে হলো বারুদশালা। তো বারুদশালার তিনজন কীর্তিমান মানুষ যারা বারুদশালা বের করছেন তাদের সঙ্গে আমরা এখন কথা বলবো, আড্ডা দেব। তো প্রথমে চলে যাচ্ছি আজকে আতার খান ভাইয়ের কাছে, যিনি চিত্রকল্প পত্রিকার সম্পাদক লিটল ম্যাগাজিনের। তার কাছে আজকের প্রথম প্রশ্ন উদ্যানের পক্ষ থেকে: লেখকের আতুর ঘর হলো লিটল ম্যাগাজিন, সম্পাদক হিসাবে এই বিষয়টি আপনি কিভাবে দেখেন, কবি ও সম্পাদক আতাহার খান? আচ্ছা, আমি আমার পেশাগত বিষয়টা আগে একটু উল্লেখ করি। আমি স্বাধীনতার পরের থেকে আজ অবধি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলাম এবং বাংলা ভাষা প্রসারের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা অন্তত 75 থেকে 80%। আমরা যে লেখালেখি, যারা লেখক, তাদের লেখার ভূমিকা অবশ্যই আছে, কিন্তু বাংলা ভাষা প্রসারের ক্ষেত্রে সংবাদপত্রের ভূমিকা হলো সবচাইতে বেশি। এটা এই সম্পর্কে ডক্টর আনিসুজ্জামানের একটা বিখ্যাত বই আছে এবং তিনি এটার উপরে বিশেষ কাজও করেছেন। তো আমার প্রথম প্রশ্নটা হচ্ছে লিটল ম্যাগাজিনে একটু তৌফিক একটু যদি ধরিয়ে দেন বিষয়টা। হ্যাঁ, আমি বলছি লেখকের আতুর ঘর হলো লিটল ম্যাগাজিন, সম্পাদক হিসেবে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, এইটা আমি এই রিসেন্টলি একটা নতুন লিটল ম্যাগ প্রকাশের উদ্যোগ নিয়েছে। এটা প্রেসে কাজ চলতেছে, অলরেডি 70% কাজ কমপ্লিট হয়ে আছে। এটা চিত্রকল্প নাম এবং এটা শুধুমাত্র কবিতা এবং কবিতা বিষয়ক লেখা এইটার উপরই। এবং আমার যেটা সে লিটল ম্যাগাজিনের ধারণাটা কিন্তু আসলে পাশ্চাত্য জগৎ থেকে আসা। এটা এই ধারাকে এটা এটার মূল উদ্দেশ্যটা হলো চলমান ধারাকে চ্যালেঞ্জ করে নতুন চিন্তা এবং মতামত তুলে ধরার একটা বাহক হচ্ছে লিটল ম্যাগাজিন। আমি এইভাবেই দেখি এটাকে। হ্যাঁ, এবং এই ধরনের কাগজের বৈশিষ্ট্য হলো এটা অনিয়মিত বেরোবে এবং এটা অবাণিজ্যিক ভাবে প্রকাশনা। এটা আমি এইভাবেই লিটল ম্যাগকে চিহ্নিত করতে চাই। তো এখন আমাকে যদি একটু সুযোগ দেওয়া হয়, যেহেতু আমার এক জায়গায় যাওয়ার জন্য একটা আছে, আমি একটু লিটল ম্যাগাজিন সম্পর্কে, মানে বিশেষ করে কবিতা কেন্দ্রিক লিটল ম্যাগাজিন সম্পর্কে কিছু কথা বলতে চাই। এটা যদি সঞ্চালক সাহেব, মানে 90 দশকের কবি তৌফিক যদি অনুমতি দেন, তাহলে আমি আমার কথাগুলো একচোটে কিছু কথা বলতে চাই, যদি
অনুমতি দেওয়া হয়। আপনি বলেন, আপনি বলতে থাকেন, এবং আগে আপনি লিটিল ম্যাগাজিনের যে আতুর ঘর, লেখকের আতুর ঘর লিটিল ম্যাগাজিন, এই প্রসঙ্গে বলেন। হ্যাঁ আপনি আপনাকে ছেড়ে দেবো আমরা, আপনি বলতে থাকেন, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ, আমি বলি, বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূচনা যখন হয় সেই সময় বাণিজ্যিক ভাবে বেশ কয়েকটা পত্রিকা বেরোয়। তার মধ্যে আছে ঈশ্বরচন্দ্র গুপ্তের সংবাদ প্রভাকর। এটা রবীন্দ্রনাথ জন্মের 61 বছর আগে এ, এই পত্রিকাটি বেরোয়, সংবাদ প্রভাকর বেরোয়। ওই সময়ে অক্ষয় কুমার দত্তের তত্ত্বাবোধিনী এবং বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন, এগুলো সব বাণিজ্যিক ভাবে বেরোতো। তারপরে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদিত ভারতী, এই সমস্ত পত্রিকাগুলো সব বাণিজ্যিক ভাবে বেরোতো। তবে মানে আবিধানিক অর্থে লিটল ম্যাগাজিনের আবির্ভাব ঘটে প্রমোদ চৌধুরীর হাত ধরে। এটা হলো 1914 সালের ঘটনা। তিনি তার পত্রিকাটির নাম হচ্ছে সবুজ পত্র। এটার পথ চলা শুরু হয় 1914 সাল থেকে। ওই সময়ে এই সময়ের পরপর আরো কিছু লিটল ম্যাগ বেরোয়। তার ভিতরে আছে হলো কল্লোল একটি, এটা 1923 সালে প্রকাশিত হয়। তারপরে আছে শনিবারের চিঠি 1924 সালে, কালি কলম 1927 সালে, প্রগতি 1927 সালে, পূর্বাশা 1932 সালে ইত্যাদি লিটল ম্যাগাজিন গুলো বেরোয় ওই সময়। তা আমাদের এই ভূখণ্ডে 1947 সালে চট্টগ্রাম থেকে মাহবুবুল হক এবং তিতাস চৌধুরীর সম্পাদনায় সীমান্ত নামে একটি লিটল ম্যাগ বেরোয়। এই পত্রিকাটা 1947 থেকে 52 সাল পর্যন্ত ভাষা আন্দোলনের সময় খুব তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে ফজলে লোহানীর অগত্যা এবং সেকেন্দার আবু জাফরের 1957 সালে সমকাল, যেটা সাহিত্য পত্রিকা, এগুলোর একটা লিটল ম্যাগাজিন হিসেবে এর একটা গুরুত্ব ছিল। আসলে লিটল ম্যাগাজিনের প্রকৃত আন্দোলন 60-এর দশকে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। এই সময় স্যাড জেনারেশন, যেটা আমরা জানি, এটা মাহমুদ কামালও জানেন, 1963 সালে, স্বাক্ষর 1963 সালে, কণ্ঠস্বর 1965 সালে, এবং ছোট গল্প 1966 সালে, সাম্প্রতিক 1964 সালে। এইসব পত্রিকার ভিতর দিয়ে লিটল ম্যাগাজিনের একটা প্রচন্ড একটা আবহ তৈরি হয় এই তদানীন্তন পাকিস্তান আমলে, যেটা পূর্ব বাংলাকে ঘিরে। আসল লিটল ম্যাগাজিনের নিয়ে কথা বলা, আসলে আমি কিন্তু লিটল ম্যাগাজিন নিয়ে কথা বলার উপযুক্ত ব্যক্তি নই, এবং লিটল এগুলো, এই কাজগুলো সাধারণত একজন গবেষকের কাজ। আমার ওই ধৈর্যও নাই, ওই সময়ও নেই, আমার পেশাগত কারণে আমার ওই সময়ও নেই। গবেষণার মতন করার মতন একনিষ্ঠ মনও আমার নেই, এটা বিনীতভাবে আমি স্বীকার করছি। আমি যেহেতু কবিতা লেখার চেষ্টা করছি, তাই কবিতা কেন্দ্রিক লিটল ম্যাগাজিনের প্রসঙ্গটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। কিছুদিন আগে, এই হাতে গোনা কিছুদিন আগে, কবিতা বিষয়ক রচনা সহ 200 পৃষ্ঠার একটি পত্রিকা 51 নম্বরটি আমার হাতে এসে পৌঁছায়। পত্রিকাটি পরিপাটি, পুরাটাই কবিতা কেন্দ্রিক, কবিতার উপরে আলোচনা, মতামত, কবিতার উপরে মতামত, এবং কবিতার উপরে প্রবন্ধ। তার একটি সংজ্ঞায় আমাদের সঞ্চালক তৌফিক জহুর সাহেব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রায় 45 না 50 পৃষ্ঠার মতো একটা রচনা প্রবন্ধ লিখেছেন। তা এগুলো, এই এই কথাটা আমি বলছি এই কারণে, কবিতা কেন্দ্রিক যে লিটল ম্যাগ, তার ভিতর আমি এই পত্রিকাটাকে আলাদাভাবে দেখতে চাই। আমাদের এখানকার ছোট কাগজগুলো নিয়ে লিটল ম্যাগাজিনকে আমি মাঝে মধ্যে হয়তো ছোট কাগজ বলে উল্লেখ করব। এটা আবিধানিক অর্থটা আমি এইভাবেই দাঁড় করাতে চাই। কবিতা কেন্দ্রিক ছোট কাগজ
খুব যে বেশি বের হয় তা না, হাতে গোনা কয়েকটি। তার ভিতরে একটি আমরা সবাই জানি, কৃত্তিবাস, যেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় বেরোত। মানে অত্যন্ত একটা নেশা ছিল তাদের ওই সময়। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, শরৎ কুমার মুখোপাধ্যায়, উৎপল কুমার বসু, তারাপদ রায় প্রমুখ কবিদের নিয়ে তিনি একটা গোষ্ঠী, এবং তারা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিল সিনিয়রদের এর ভিতর রাখবে না। এইটার ভিতর এই যে একটা শুধু কবিতাকে ঘিরে একটি পত্রিকা বের করার এই যে পাগলামি, এটা সুনীল গঙ্গোপাধ্যায় এবং তার কবি বন্ধুদের পক্ষেই সম্ভব হয়েছিল, এটা অন্য কারোর পক্ষে এটা সম্ভব না। আমরা যদি করি, সুনীল গঙ্গোপাধ্যায়ের বেশ আগে, আপনি 30-এর দশকের, গত শতাব্দীর 30-এর দশকের পঞ্চ পাণ্ডবের অন্যতম একজন ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত। তিনি পরিচয় নামে একটি পত্রিকা বের করেছিলেন এবং 1931 থেকে 12 বছর টানায় তিনি এটা সম্পাদনা করেছেন। সেখানে কবিতা তো থাকতোই, তার উপর থাকতো মুক্ত চিন্তা, চর্চা এবং মননশীল রচনা, অত্যন্ত সিরিয়াস টাইপের। আমি কয়েকটি মানে সংখ্যা জোগাড় করেছিলাম এবং দেখে আমি রীতিমতো অভিভূত হয়ে যেতাম, এবং প্রত্যেকটা সংখ্যায় একটি করে দীর্ঘ সম্পাদকীয় থাকতো। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পরিচয় এবং বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকা, এই দুটোই আধুনিক কবিতার জগৎ তৈরি করার ক্ষেত্রে আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এর কান্ডারীরা ছিলেন সুধীন্দ্রনাথ দত্ত, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, অমিয় চক্রবর্তী, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, জীবনানন্দ দাস, কৃষ্ণদে, সঞ্জয় ভট্টাচার্য প্রমুখ। এই গোষ্ঠীর পাশাপাশি নজরুল এবং জসিমউদ্দিনও কিন্তু আধুনিক চিন্তা এবং কাব্য ভাষা নিয়ে উপস্থিত হন। মানতেই হবে, আধুনিক বাংলা কবিতার আন্দোলনের প্রকৃত নেতৃত্ব ছিল সুধীন্দ্রনাথ দত্ত এবং বুদ্ধদেব বসুর হাতে। বুদ্ধদেব বসুর দৃষ্টি ছিল আরো প্রসারিত। তিনি তার কবিতা পত্রিকায় শুধু সমকালীন কবিদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি, বরং পরবর্তী প্রজন্ম, 40 তো বটেই, 50-এর দশকের অনেক কবির কবিতা এখানে তিনি যত্নের সঙ্গে ছেপেছেন। এবং সেই সুযোগে আমাদের এই ভূখণ্ডের, যেমন শামসুর রহমান, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, ফজল শাহাবুদ্দিন, শহীদ কাজী প্রমুখের কবিতা পত্রিকা, বুদ্ধদেব বসুর সম্পাদিত কবিতা পত্রিকায় স্থান পেয়েছে। আমরা জানি পরিচয় এবং কবিতা এবং কৃত্তিবাস, এই তিনটি পত্রিকা সম্পাদকের প্রথম পরিচয় হচ্ছে কবি, এবং তাদের অগাধ কবিতা প্রেমের বিষয়টি নানা কর্মকাণ্ডের ভিতর দিয়ে প্রমাণ হতো। দিন নেই রাত নেই কবিদের নিয়ে সেই কি আড্ডা, কবিতা নিয়ে চলতো সীমাহীন বৈঠকি সভা, এমনকি কবিতার ভাষা, ভাবনা, চিন্তা নিয়ে রচিত হতো নানা পরীক্ষামূলক প্রবন্ধ। কবিতার উপর গদ্য রচনা, কবিতার বহিষ আলোচনা, কত কিছুই না হতো ভিন্ন ভিন্ন সময়ে এই তিন পত্রিকাকে ঘিরে। বিশেষ করে সুধীন্দ্রনাথ দত্ত এবং বুদ্ধদেব বসুর ভূমিকা ছিল নির্দিষ্ট লক্ষ্যাভিমুখী। রবীন্দ্র বলয়ের বাইরে এসে কবিতাকে আধুনিক মোড়কে প্রতিষ্ঠা করা, সেটা ছিল সত্যি একটি দুঃসাহসী কাণ্ড। পশ্চিম বাংলার পরবর্তীতে আরো অনেকেই কবিতার উপর পত্রিকা বের করেছেন। এর মধ্যে উত্তম দাশের সম্পাদিত মহাদিগন্ত পত্রিকাটির কথা উল্লেখ করতে হয়, লিটল ম্যাগজিনের কথা উল্লেখ করতে হয়। এটা আমি কামালের কাছ থেকে শুনেছি 100টির মতো সংখ্যা বের হয়েছে। এটা আমাদের কবিতার ইতিহাসে একটা স্মরণীয় বলতেই হবে, একদম নিশ্চিত, মানে দ্বিধাহীন ভাবে বলতে হবে।
কবিতাকে ভালোবেসে কবিতার জন্য কবি উত্তম দাসের এই আত্মনিবেদন সন্দেহ নেই পরবর্তী প্রজন্ম শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। শুধু কবিতাকে ভালোবেসে সংসার ধর্মের দায় দায়িত্বের কথা না ভেবে কবিতা পত্র প্রকাশ করবার তাদের এই অদম্য ইচ্ছাকে বিনীতভাবে জানানো উচিত ও শুভেচ্ছা এবং অভিবাদন। আমরা শ্যামলকান্তি দাশের কবি সম্মেলনের কথা শুনেছি, এটিও অনিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে। আমাদের দেশে এই ভূখণ্ডে প্রথম কবিতা কেন্দ্রিক পত্রিকা বেরোয় হলো কবি কণ্ঠ। এটা সম্পাদক ছিলেন শামসুর রহমান এবং ফজল শাহাবুদ্দিন। একটি সংখ্যার পরে নীতিগত সিদ্ধান্তের কারণে শামসুর রহমান তার নাম উড্র করেন এবং পরে ফজল শাহাবুদ্দিনের একক সম্পাদনায় এই পত্রিকাটি বেরোতে থাকে। পত্রিকাটা অত্যন্ত রুচিসম্মত পত্রিকা এবং গেট আপ মেকআপের দিক থেকেও এর একটা নান্দনিক সৌন্দর্য ছিল। কবিকণ্ঠ যখন প্রথম বেরোয়, মজার ব্যাপার হচ্ছে কবিকণ্ঠ যখন প্রথম বেরোয় তখন শামসুর রহমানের বয়স ছিল 27 বছর আর ফজল শাহাবুদ্দিনের বয়স ছিল 20 বছর। এবং এই পত্রিকাটি বেরোনোর সময়টাও খুব যে অনুকূল ছিল তা না, কারণ ওই সময়ে সবেমাত্র পাকিস্তানের সৃষ্টি হয়েছে কয়েক বছর আগে। তখন সবকিছুর ভিতরই জোর করে ধর্মকে টেনে আনার একটা প্রবণতা লক্ষ্য করা গেছে। কেউ যদি কিছু স্বাধীন চিন্তা করার চেষ্টা করতেন বা উদ্যোগ নিতেন, বলা হতো যে অধার্মিক কাজ। এইভাবে এর ভিতর দিয়ে কিন্তু কবি কণ্ঠের যাত্রাটা শুরু হয়। এই অর্থে এটার একটা ঐতিহাসিক ভূমিকা এবং মূল্য আছে বলে আমি মনে করি। তবে 60-এর দশকে এই যেহেতু আমি আগে উল্লেখ করেছি 60-এর দশকটাই ছিল, গত শতাব্দীর 60-এর দশকটাই ছিল লিটল ম্যাগ বের করার একটা উন্মাতাল সময়। এই সময়ে গুরুত্বপূর্ণ সাহিত্য পত্রিকা ছিল হলো আব্দুল্লাহ আবু সাইদের কণ্ঠস্বর। শুধু 60 নয়, 70-এর দশকের কবি এবং প্রাবন্ধিকদেরও মুখপাত্র হয়ে উঠেছিল এই পত্রিকা। এখানে লেখা ছাপা হওয়া মানে তার লেখক হিসেবে স্বীকৃতি নাম, এ ধরনের একটা ধারণা তখন চালু ছিল। প্রকাশনার ক্ষেত্রে আব্দুল্লাহ আবু সাইদ খুবই যত্নশীল ছিলেন। এই দশকের আরো কয়েকটি উল্লেখযোগ্য পত্রিকা আমার মনোযোগ কেড়েছে, তার মধ্যে আমিনুল ইসলাম বেদুর সাম্প্রতিকটা উল্লেখ করার মতো। রফিক আজাদের টিপসই, রবিউল হুসাইনের না, হাবিবুল্লাহ সিরাজির স্বরগ্রাম, কবি রফিক নসাদের কালপুরুষ, সালাউদ্দিন জাকির কাজ বিশেষভাবে উল্লেখ করা যায়। এগুলো সবই হলো কবিতা কেন্দ্রিক পত্রিকা। 60-এর দশকের আরো একটি বিখ্যাত কাগজ হলো স্বাক্ষর। এটি এক এক সময় এক একজন সম্পাদনা করতেন। কখনো রফিক আজাদ সম্পাদনা করতেন, কখনো প্রশান্ত ঘোষাল, যিনি ইত্তেফাকে জয়েন্ট নিউজ এডিটর ছিলেন, জয়েন্ট নিউজ এডিটর হিসেবে করেন। আমার খুব সুরিন, আমার সাথে খুব, আমি যখন রোববার পত্রিকার সাথে যুক্ত ছিলাম এই সময় আমার সাথে তার ঘনিষ্ঠতা আরো বাড়ে। আর রফিক ভাইয়ের কারণে, রফিক ভাইয়ের তো একটা সম্মোহনীয় ক্ষমতা ছিল, সবাইকে রোববার অফিসে টেনে আনতেন, একটা উন্মাতাল একটা আলোচনা থাকতো। সেই রোববারে অফিস আওয়ারের পর শামসুর রহমান, সৈয়দ শামসুল হক থেকে সবাই চলে আসতেন, শহীদ কাদরি, ফজল শাহাবুদ্দিন আলমাম, সেই যে কি যে তুল কালাম কাণ্ড আলোচনা। যাই হোক, সেটা অন্য আর একটা প্রসঙ্গে আর একদিন হয়তো বলার সুযোগ হবে। তো এই ইসে তা আমাদের এখানে ছোট কাগজের সংখ্যা কম নয়, কোনটি তো রীতিমতো বোদ্ধা মহলের আগ্রহ তৈরি করেছে। এ ধরনের একটি পত্রিকা হলো অরণি। এর সম্পাদক 70 দশকের অন্যতম প্রধান কবি মাহমুদ কামাল। পাঁচমিশালি লেখাই এখানে বেশি স্থান পায়। তবে অরুণীর 16তম সংখ্যাটি ছিল বিশেষভাবে উল্লেখ করা। এটা পুরোটাই কবিতার উপরে ছিল। বাংলা কবিতার 50 বছর উপলক্ষে এটা একটা বিশাল সংখ্যা বের হয়। তাতে অনেক অসংখ্য কবির, আমি ঠিক মাহমুদ কামাল বলতে পারবে, আমার এই মুহূর্তে মনে নাই,
প্রচুর কবিতা, উভয় বাংলার কবিতা নিয়ে এটা বেরিয়েছিল, এবং এটা একটা সংরক্ষণযোগ্য একটা সংখ্যা। তো বিশুদ্ধ কবিতা কেন্দ্রিক পত্রিকা হয়তো সংখ্যা কম, হাতে গোনা কয়েকটি মাত্র, তবে নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও 2002 সাল থেকে আমিনুর রহমান সুলতান সম্পাদিত ছোট কাগজ অমৃতাক্ষর প্রকাশিত হচ্ছে, এটা এখনো চলছে। প্রকাশিত হয়েছে এ পর্যন্ত মোট 18টি সংখ্যা। এর মধ্যে ওরা যেগুলো মানে কয়েকটি সংখ্যা করছে পুরা কবিকে নিয়ে, যেমন তার ভিতর অসীম শাহর উপরে একটা সংখ্যা করছে, কামাল মাহমুদের উপরে একটা সংখ্যা করছে, মোহাম্মদ সামাদের উপরে একটা সংখ্যা করছে। এই উদ্যোগগুলোকে আমি অবশ্যই সাধুবাদ জানাতে চাই, কারণ কবিতা প্রেমিক না হলে এই ধরনের উদ্যোগ নেওয়ার দায় কারো থাকতো না। কবিতা প্রেমী এই ধরনের। তো অমৃতাক্ষর এই এরা আরো কিছু করছে 90 এবং 80 দশকের উপরেও কয়েকটি সংখ্যা বের করেছে, এবং সেগুলো বেশ আলোচিত। তা 80 দশকের কবি আমাদের শাহিন রেজা, ও মানে মানে 2018 সাল পর্যন্ত আহ ও কবি এবং কবিতা নামক একটি ছোট কাগজ প্রকাশিত হয়েছে, 2018 সাল থেকে বের হচ্ছে। এ পর্যন্ত 4টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এর দ্বিতীয় দফার উদ্যোগ এটা ছিল তার দ্বিতীয় দফার উদ্যোগ। তার প্রথম উদ্যোগটি ছিল হলো কবি ও কবিতা। না, তার প্রথম উদ্যোগটা ছিল ঘাসফুল পাখি, এর পিওর কবিতা কেন্দ্রিক পত্রিকা। মোট 6টি সংখ্যা প্রকাশ হয়েছিল, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে ঘাসফুল পাখি প্রকাশনা বন্ধ হয়ে যায়। আর ছোট কাগজ, এছাড়া ছোট কাগজ শালুক, এর মধ্যে যথেষ্ট নাম করেছে। 90 দশকের কবি উবায়দ আকাশ এটা সম্পাদনা করছেন। এখানে সাহিত্যের সব শাখা সমানভাবে গুরুত্ব পাচ্ছে। তারপরেও কিছু কিছু বিশেষ সংখ্যা তিনি কবিতা এবং কবিতা বিষয়ক রচনা দিয়ে সাজিয়েছিলেন। এর মধ্যে একটি সংখ্যা ছিল জীবন দাশের উপর 54 খন্ডর বিশাল কলেবরে একটি সংখ্যা, এবং এই সংখ্যাটা আমি নিজেও যত্ন করে রেখেছি। অত্যন্ত উল্লেখযোগ্য, এবং এটার একটা ঐতিহাসিক ভূমিকা আছে, এবং সেখানে 25টি প্রবন্ধ আছে কবিতার উপরে। জীবন দাশের অপ্রকাশিত পাণ্ডুলিপি আছে, জীবন দাশের কে নিয়ে লেখা রবীন্দ্রনাথের একটা চিঠিও আছে সেখানে। শালুকের আরো কিছু কবিতা কেন্দ্রিক সংখ্যা প্রকাশ পেয়েছে, তার মধ্যে একটি আছে শহীদ কাদরী এবং শিকদার আমিনুল হকের উপরে দুটি পৃথক সংখ্যা। এগুলো কবিতা প্রেমিক মহলে যথেষ্ট সমাদৃত হয়েছে। তারপর বাংলার 90 দশকের কবিতা এবং সমসাময়িক বাংলা কবিতা ও বিশ্ব কবিতা, আরব বিশ্বের উপর কবিতা, এই সমস্ত বিষয়ের উপরও শালুক বিশেষ সংখ্যা বের করেছে। এর অধিকাংশ সংখ্যাই বিশেষ গুরুত্বের সঙ্গে স্থান পায় কবিতা এবং কবিতা বিষয়ক রচনার সময়ে। কবিতার প্রতি তার ভালোবাসা অপরিসীম, তা না হলে এই উদ্যোগগুলো তিনি নিতেন না। অস্বীকার করার উপায় নেই, গত শতকের 70 দশক থেকে শুরু করে বর্তমান শতকের দ্বিতীয় দশক, সরি আমি আহ, 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 আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমাদের সঞ্চালক 90 দশকের অন্যতম প্রধান কবি তৌফিক জহুর উদ্যান নামে একটি পত্রিকা বের করে আসছেন। এটা 22 বছর যাবত এটা প্রকাশিত হচ্ছে, এবং এর ভিতর কোনো কোনো সংখ্যা কবিতাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে বের করা হয়েছে। তার ভিতরে বেশ কয়েকটি সংখ্যা আমার নিজের হাতেও আছে। তো এর জন্য তৌফিক জহুরকেও আমি আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, কারণ কবিতার প্রতি ভাই, ভালোবাসা, হ্যাঁ, কবিতার প্রতি ভাই, ভালোবাসা না, হ্যাঁ। আমরা আমরা 1800 সালের শেষ থেকে 1990 সাল পর্যন্ত আপনার কাছে দীর্ঘ একটি বক্তব্য শুনলাম। আমরা আপনার কাছে আবারও আসবো। আপনি যে পর্যন্ত বলেছেন এই পর্যন্ত রাখুন। আমরা এরপরে আচ্ছা, আপনি এখান থেকে আবার শুরু করব। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি মাহমুদ কামাল ভাইয়ের কাছে।
মাহমুদ কামাল ভাই, লেখকের আতুর ঘর হলো লিটিল ম্যাগাজিন, এই সম্পাদক হিসেবে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? মাহমুদ কামাল ভাই, মাইকটা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, মাইকটা আনমিউট, আপনার মাইকটা আনমিউট করেন। এখন হ্যাঁ, বলুন। শোনা যাচ্ছে কি? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ তৌফিক জহুরকে। আসলে আমরা যখন লিটিল ম্যাগ প্রকাশনা শুরু করি 70 দশকে, তখন আমরা মনে করতাম যে লিটিল ম্যাগ আতুর ঘর, বা আরেকটু ভদ্র ভাষায় বলতাম এটা হচ্ছে নতুন লেখকদের জন্য বীজতলা। রাইট। বীজতলা আগে চারা গাছ হয়, সেই চারা গাছ বড় হয়, সেই দৃষ্টিভঙ্গি থেকেই আমরা তখন পত্রিকা বের করতাম। এখন যে অরণ্যের কথা বলা হচ্ছে, তখন আমরা বের করতাম এক ঝাঁক পায়রা নামে একটি সংকলন। ওই পায়রার মতোই বয়স, স্কুলে পড়ি, ক্লাস 10-এ পড়ি, তখন থেকে বের করতাম। তো এই যে আতুর ঘর বা বীজতলা, এই প্রেক্ষাপটটা কিন্তু এখন আর নাই। এখন যারা লিটল ম্যাগ বের করেন, সাহিত্য পত্রিকা বের করেন, তাদের চিন্তা ভাবনা কিন্তু অন্যরকম। আমাদের সময় কেন আতুর ঘর ছিল, কেন বীজতলা ছিল? 70 দশকে দৈনিক কাগজ, যে কাগজের সাহিত্য পাতা বের হতো প্রতি রোববার, পরবর্তীকালে শুক্রবার, সাপ্তাহিক পত্রিকা ছিল একমাত্র বিচিত্রা, কবিতা ছাপতো। তো নতুন লেখকদের দুর্দশা কিন্তু সবসময় ছিল। কবি হিসাবে তেমন পরিচিতি পান নাই, তারা যদি ডাকে কবিতা পাঠাতেন, ওই সময় আমাদের ধারণা ছিল যে সাহিত্য সম্পাদক সাহেবরা ডাকের ইনভেলপ না খুলেই ঝুড়িতে ফেলে দিতেন। ধারণাটা ভুল ছিল, ঝুড়িতে ফেলতেন না, দেখতেন। সেই সময় কবি আহসান হাবিব দৈনিক বাংলার সাহিত্য সম্পাদক ছিলেন। দৈনিক বাংলা যদি কোনো নতুন কবির কবিতা ছাপা হতো, তাহলে তিনি একজন কবি হলেন এই স্বীকৃতি পেতেন, যা হাবিব ভাইয়ের হাত দিয়ে কবিতা ছাপা হয়েছে। তো লিটিল ম্যাগাজিন এমনই একটা বিষয় যেখানে স্বাধীনভাবে লেখা যায়, স্বাধীন বিষয় নিয়ে লেখা যায়, যেটি ব্যবসায়ী পত্রিকা সম্ভব নয়। এটাও একটা কারণ। আতুরঘর এই জন্যেই, চিন্তা ভাবনারও একটা আতুরঘর থাকে। আমাদের চিন্তা ভাবনা যে পরিশীলিত, তার বয়স তো লাগবে। সেই সময়ে হয়তো আমরা অনেকেই মনে করতাম যে এই বিষয় নিয়ে লেখাটি বাণিজ্যিক পত্রিকা ছাপা হবে না, সঙ্গত কারণে ছাপা হবে না। তো সামগ্রিকভাবে আমি বলতে পারি যে একটা সময় ছিল নতুন লেখকদের জন্যই ছিল লিটল ম্যাগাজিন, কিন্তু সেই বিষয়টা এখন আর নেই। আমি পরবর্তী সময়ে বলবো যে কেন নেই। তো আপনি যে প্রশ্নটি করেছেন যে বীজতলা, এটা সঠিক এই কারণেই যে নতুন লেখক এবং নতুন সম্পাদক তিনি যদি কোনো লিটল ম্যাগাজিন সাহিত্য পত্রিকা বের করেন, তাহলে সেটি অবশ্যই বীজতলা হবে এই জন্যেই যে তার তো আর কোনো জায়গা নেই, তাকে তার ওই পত্রিকাকে কেন্দ্র করে বিকশিত হতে হবে। এই কারণে আমরা দেখি এখনো যূথবদ্ধভাবে অনেক নতুন ছেলে লিটল ম্যাগ বের করছেন, এবং সেই সমস্ত লিটল ম্যাগ যেগুলো আমার হাতে আসে, আমি পড়ি এবং আশ্চর্য হয়ে যাই তাদের চিন্তার বিষয়টি পর্যবেক্ষণ করে, যে এই ধরনের লেখা বাণিজ্যিক পত্রিকা গ্রহণ করবে না। সেই অর্থে নতুন লেখকদের জন্য যেমন একটি বীজতলা বা আতুরঘর, এবং যাদের চিন্তা ভাবনার মধ্যে একটা আলাদা ধরন আছে তাদের জন্য আতুরঘর। আপাতত এইটুকু হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই, চমৎকার করে বলার জন্য। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি এবং মানুষ সম্পাদক আনোয়ার কামাল ভাইয়ের কাছে। তিনি 80 দশকের একজন কবি এবং সম্পাদক। আমি কামাল ভাইয়ের কাছে একই প্রশ্ন রাখতে চাচ্ছি। কামাল ভাই, লেখকের আতুর ঘর হলো লিটল ম্যাগাজিন,
সম্পাদক হিসেবে বিষয়টি আপনি কিভাবে দেখছেন, আনোয়ার কামাল ভাই? ধন্যবাদ আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। তৌফিক জহুরকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনের জন্য। তা আসলে আমরা যে আলোচনার মধ্যে আছি, লিটল ম্যাগাজিন লেখকদের আতুরঘর, যে প্রশ্নটা করা হয়েছে, আসলে লিটল ম্যাগাজিনটা কি? লিটল ম্যাগাজিনকে আমরা যদি আরেকটা অর্থে বলি, ছোট কাগজ। ছোট কাগজ বলেই আমরা বেশি এটাকে বলে থাকি, আমাদের সচরাচর আমরা এটাকে বলে থাকি। আমি ছোট কাগজই এটাকে বলতে চাই। তো প্রচলিত এবং প্রথাগত ধারার বাইরে নতুন কিছু সৃষ্টি করার মানুষ নিয়ে ছোট কাগজের জন্ম হয়। ছোট কাগজ আসলে কিন্তু ছোট নয়, এর ব্যাপ্তি বিশাল আমি মনে করি, আর এটি ধারণ ক্ষমতা অনেক বেশি। দেখুন, বাণিজ্যিক কাগজের সাথে ছোট কাগজের রয়েছে যোজন যোজন দূরত্ব। বাণিজ্যিক কাগজে যেখানে মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা আছে, সেখানে ছোট কাগজটা অনেকটা বেপরোয়া। খাপ খোলা তলোয়ারের মতো তারা দ্বিধাহীনভাবে তাদের মতের প্রকাশগুলা ঘটানোর সুযোগ পেয়ে যায়। বাধাহীন নতুনদের লেখা এখানে মানে অবারিত সুযোগ পায় ছাপা হওয়ার। ছোট কাগজ এবং লিটল ম্যাগাজিন আন্দোলনের মূলত প্রচলিত ধ্যান ধারণাটাই থাকে প্রতিষ্ঠানের প্রাচীর ভেঙে নতুনকে আহ্বান এবং নতুনের অবগাহন, আবার নতুনকে ভেঙে আরেক নতুনে প্রত্যাগমন। এটাই হলো ছোট কাগজের একটি ধ্যান ধারণা নিয়ে ছোট কাগজ যারা করেন বা লিটল ম্যাগাজিন যারা করেন বা লিটল ম্যাগাজিনের সঙ্গে যারা যুক্ত থাকেন, তাদের চেতনায় প্রথমেই কিন্তু এই জিনিসটি টোকা যায়। তো আসলে আমরা যারা মনে করছি বা আমরা যারা মনে করি ছোট কাগজ লেখকদের আতুরঘর, নিশ্চয়ই ছোট কাগজ লেখকদের বীজতলা বলি, আতুরঘর বলি, লেখক হিসাবে গড়ে ওঠার জায়গা বলি, লেখক তৈরির ক্ষেত্র যদি বলি, তারা নিঃসন্দেহে এটা আমরা এক বাক্যে এটাকে স্বীকার করতে হবে। কারণ আজকে আপনি দেখেন বাংলাদেশের যে সমস্ত প্রথিতযশা লেখকরা আছেন বা আমাদের পূর্বসূরি যারা আছেন, যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, তারা এক সময় এই সমস্ত লিটল ম্যাগাজিনে ছোট কাগজে প্রথমে লিখেছেন, লিখে নিজেকে লেখক হিসাবে তৈরি করেছেন। তারপরে বড় কাগজে, তারপরে তার বই বের হয়েছে। খুব কম সংখ্যক লেখককেই পাওয়া যাবে যারা ছোট কাগজে লেখেন। আমার জানা মতে খুবই হাতে গোনা এটা সংখ্যা কম। তো আমরা যারা ছোট কাগজ করছি বা ছোট কাগজ যে সঙ্গে সম্পৃক্ত আছি, আমি নিজেও মনে করি যে এটা একটি লেখক তৈরির একটা আতুরঘর, লেখক তৈরির একটা বীজতলা, এবং ছোট কাগজ নিঃসন্দেহে একজন লেখককে তার পরিচিতি দিয়ে তার লেখককে সেই উপযোগী স্থানে নিয়ে যেতে পারে। যদিও আজকের এই ভার্চুয়াল ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তার লেখালেখি করার সুযোগ পাচ্ছি, তারপরেও আপনি একটু বিষয় চিন্তা করে দেখবেন, ফেসবুকে লেখালেখি কিংবা অনলাইনে লেখালেখি, ভার্চুয়াল জগতের যে সমস্ত পোর্টালগুলো আছে, সেই পোর্টালগুলোতে লিখে যে যতটা আপনি তৃপ্তি বোধ করবেন একটি ছোট কাগজে বা একটি লিটল ম্যাগে, তার থেকে 1000 গুণ তৃপ্তি বেশি অনুভব করবেন। আমি নিজে সেটা অনুভব করি। আমার সঙ্গে হয়তো আপনার কারো দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি মনে করি একটি লিটল ম্যাগাজিনে কিংবা একটি ছোট কাগজে লিখে যে তৃপ্তিবোধ, যে আত্মতৃপ্তি, যে চেতনাকে শানিত করার যে জায়গাটা, সেটা আপনি যেখানেই লিখুন না কেন, আপনি দৈনিক কাগজেই লিখুন, আপনি অনলাইন পোর্টালেই লিখুন, কিংবা আপনি ফেসবুকেই লিখুন না কেন, আপনি সেই তৃপ্তিটা কিন্তু পাবেন না। এখানে এই জন্যই আমি বলতে চাই যে এই লেখক তৈরির যে জায়গাটি, আমি নিজেও ছোটবেলায় থেকে, যখন আমি ক্লাস 10-এ পড়তাম, 10ম শ্রেণীর ছাত্র ছিলাম, তখন যে এই দেওয়ালিকা করতাম, তখন যে ছোট কাগজের যে একটা ছিল, সেই 80-র দশকে ছোট কাগজ বেরোতো, দেখতাম বড় ভাইয়েরা ছোট কাগজটা কিভাবে করছে, বগলের মধ্যে নিয়ে খুব যত্নের সাথে পরম মমতায় এটাকে ধারণ করতাম এবং চিন্তা করতাম হয়তো বা একদিন আমিও এমন একটি কাগজ বের করব। পরবর্তীতে অনেক কাগজ করার সুযোগ হয়েছে আমার এখন, এবং মানুষ একটি কাগজ করছি আমি বিগত 7 বছর যাবত। এর আগে নোঙ্গর নামে একটি কাগজ করেছি। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তা আমি যে প্রসঙ্গে আমি আলোচনাটা করতে চাচ্ছি, তৌফিক জহুর যেটা জানতে চেয়েছেন, নিশ্চয়ই আমি এটার সাথে একমত। আমি কোনো সময় এর সাথে দ্বিমত পোষণ করি না। ছোট কাগজ একজন লেখককে তৈরির অন্যতম একটি ক্ষেত্র, অন্যতম একটি বিস্তর, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি আমরা আরেকটু যদি খোলামেলা করে বলি, বাংলাদেশে প্রচুর লিটল ম্যাগাজিন বা সাহিত্য পত্রিকা। এখানে আমার একটি বিষয় আছে, লিটল ম্যাগাজিন, ছোট কাগজ বা সাহিত্য পত্রিকা, এদের সাথে একটু দেখতে একই রকম,
ধরন ধারণ একই রকম হলেও একটু ঠুকাঠুকি আছে, কোনটি সাহিত্য পত্রিকা কোনটি ছোট কাগজ, এটি অনেক সময় আমরা নিজেদের মধ্যেও গুলাই ফেলি বা নিজেদের মধ্যেও একটু মানে হয়, মানে কি বলা যেতে পারে, নিজেদের মধ্যে চেতনাগতভাবে একটু দ্বিমত থাকতেই পারে। তারপর আমি বলবি ছোট কাগজই বলুন কিংবা সাহিত্য পত্রিকায় বলুন, এটির যে দিন দিন ব্যাপ্তি বাড়ছে বঞ্চ কমছে না। আমি একটি উদাহরণ দিয়ে আমার কথাটাকে আমার আলোচনাটাকে একটু যে টানতে চাই, সেটা দেখেন যে লিটল ম্যাগাজিনের গোড়া তৌফিক জহুর যে কথাটি বলেছে প্রথমেই, যে 1840 সালে ল্যাম্প ওয়াল্ডো এমারসন ও মার্গারেট ফুলার সম্পাদিত দি ডায়াল পত্রিকাটি লিটল ম্যাগাজিন গবেষকদের কাছে প্রথম লিটল ম্যাগাজিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। তারপরে আরো পত্রিকা বেরিয়েছে, পরবর্তীতে বাংলা ভাষাভাষীর অনেক পত্রিকা বেরিয়েছে এবং অনেক ছোট কাগজ, উল্লেখযোগ্য কাগজ বেরিয়েছে। আপনি যদি একটু দেখবেন, একটু যদি পিছনের দিকে আমরা যাই, আতার ভাই যে কথাটি বললেন, বাংলা সাহিত্যের সেকালের কিছু উল্লেখযোগ্য কাগজকে আমি শুধু একটু ধরিয়ে দেওয়ার জন্য বলতে চাই। বাংলা সাহিত্যে প্রমোদ চৌধুরী সম্পাদিত সবুজ পত্রকে বাংলা প্রথম ছোট কাগজ হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এর আগে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্রের বঙ্গ দর্শন নামে যে ছোট কাগজটি বেরিয়েছিল, সেটিকেও ধরা হয় মূলত প্রমোদ চৌধুরীর সবুজ পত্র ছিল প্রথা বিরোধী কাগজ, আর লিটল ম্যাগাজিন ও ছোট কাগজের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সেটিও পড়ে। পরবর্তীতে 1923 সালে কল্লোল, 24 সালে শনিবারের চিঠি, 26 সালে সওগাত, 27 সালে শিখা, কালিকলম, প্রগতি, 1931 সালে পরিচয়, 32 সালে পূর্বাশা প্রভৃতি কলকাতা থেকে বের হয়েছে। তবে বুদ্ধদেব বসু এবং অজিত কুমার দত্ত সম্পাদিত প্রগতি পত্রিকাটি ঢাকা থেকে এবং সঞ্জয় ভট্টাচার্য সম্পাদিত পূর্বাশা পত্রিকাটি কুমিল্লা থেকে বের হতো। এরপরে ফজল শাহাবুদ্দিন সম্পাদিত কবিকণ্ঠ, সিকান্দার আবু জাফর সম্পাদিত সমকাল, ফজলে লোহানী সম্পাদিত অগত্যা 1949 সালে, মাহবুবুল আলম চৌধুরী এবং সুচরিতা চৌধুরী সম্পাদিত সীমান্ত 1947 সালে। এটি 52 সাল পর্যন্ত ব্যাপ্তি ছিল এবং 52 সালের সেই ঐতিহাসিক যে কবিতাটি ফাঁসির দাবি নিয়ে এসেছি, এটির লেখক মাহবুবুল আলম চৌধুরী, উনি এটার সম্পাদনা করতেন। আচ্ছা, এনামূলক সম্পাদিত উত্তরণ পত্রিকাটি যদি আমরা নাম অবশ্যই আনতে পারি, এটা 1958 সালে বেরিয়েছে। তার উপর এছাড়া পরবর্তীকালে আরো উল্লেখযোগ্য কিছু পত্রিকা বেরিয়েছে যেগুলো আমাদের অবশ্যই স্মরণে আনতে হবে। কণ্ঠস্বর নামের একটি পত্রিকা 1965 সালে, বক্তব্য 1965 সালে, সপ্তক 1962 সালে, স্বাক্ষর 1963 সালে, সাম্প্রতিক 1964 সালে, নাগরিক 1964 সালে, স্যাড জেনারেশন 1963 সালে, প্রতিধ্বনি 1964 সালে, না পত্রিকাটি 1967 সালে, বিপ্রতীক 1967 সালে, অরণি 1976 সালে, অ্যালবাম 1976 সালে, অনুকাল 1976 সালে, নন্দন 1982, নিসর্গ 1985, গান্ডীব 1987, অনুভূতি 1994, একবিংশ 1985, চর্যাপদ 1987, চালচিত্র 1988, দ্রষ্টব্য এবং নোঙ্গর 1991, দৃষ্টি 1994, মেঘ 1995 এবং সুন্দরম 1996। এই পত্রিকাগুলোকে আমরা অবশ্যই আমার কাছে মনে হয়েছে যে উল্লেখযোগ্য পত্রিকা এবং ছোট কাগজ হিসাবে সেই সময়ে এবং এখনো যে নামগুলা জল করছে আমাদের কাছে, এর ব্যাপ্তি, আমাদের কাছে এর উজ্জ্বলতা, এর সুবাস এখনো ছড়িয়ে যাচ্ছে। এরপরে আমরা পরবর্তী পর্যায়ে যে আমাদের বর্তমান সময়কেও ধারণ করে বেশ কিছু, আমি এই কারণে এই কথাগুলো বলছি যে যেহেতু আতুর ঘরের কথাটা আসলো, এখান থেকে আমরা পরবর্তী পর্যায়ে জানতে পারবো যে কেন এটাকে আমরা আতুর ঘর বা এই লিটল ম্যাগাজিনের নামগুলো আমি কেন বলবো। তো সেখানে এর পরবর্তী পর্যায়ে আরো কিছু উল্লেখযোগ্য কাগজ আমাদের হাতে এসেছে বা এখনো বেরোচ্ছে, বা কিছু কাগজ কিছুদিন বেরিয়ে বন্ধ হয়ে গেছে। তার মধ্যে আমরা কিছু কাগজের নাম শুনি: পলিমাটি, কালস্রোত, বহুব্রীহি, কবি, অলক্ত, অধুনা, অতলান্তিক, কাক, কাদামাটি, উচ্চারণ, রূপম, কবিতাপত্র, কিছুধ্বনি, এগুলা অত্যন্ত উল্লেখযোগ্য কাগজ। এসব পত্রিকার অনেকগুলো বন্ধ হয়ে গেছে, কোনোটি বছরে 2-1টি করে বেরোচ্ছে। এছাড়া বর্তমানে কিছু সাহিত্যকর্মী যারা নিয়মিত এবং অনিয়মিতভাবে কিছু উল্লেখযোগ্য কাগজ বের করছেন, সেগুলা যদি আমরা আসি, সেই নামগুলা আমরা নিশ্চয়ই একটু জানবার চেষ্টা করব। তার মধ্যে রয়েছেন অমিত্রাক্ষর, আমি সম্পাদকদের নাম বলছি না, দীর্ঘায়িত করব না বক্তব্যকে, এ কারণে শুধু পত্রিকার নামটি বলছি। অমিত্রাক্ষর,
অনুবাদ অরবাক, অনুভূতি অরণি, ইক্ষণ। ইক্ষণ নামে দুটি পত্রিকা বের হয়, একটি বগুড়া থেকে ইসলাম রফিক সম্পাদনা করেন, আরেকটি সাতক্ষীরা থেকে পল্টু বাসার সম্পাদনা করেন। লোক, একবিংশ, লিরিক, নিসর্গ এবং মানুষ যে পত্রিকাটি আমি নিজে সম্পাদনা করি, অ্যালবাম, কবিতাপত্র, দ্রষ্টব্য, করাতকল, চিহ্ন, কাশ বন, কালের ধ্বনি, খড়িমাটি, গান্ডীব, ঘুঙ্গুর, চর্যাপদ, কিংসুক, কবিতা চর্চা, চারবাগ, চালচিত্র, চিত্রকল্প, পাতাদের সংসার, কবি ও কবিতা, গোলাঘর, শালুক, চিরকুট, ছায়া, তরি, তৃতীয় নয়ন, ত্রিনদী, দেশলাই, উঠোন, একফর্মা, দৃষ্টি, ধমনী, সপ্তক, পরাগ, বুনন, রাঢ়বঙ্গ, লোক, দোতনা, প্রতিকথা, বাঁক, মৃদঙ্গ, প্রয়াসী, চালচিত্র, শব্দগুচ্ছ, কবি কুঞ্জ, সাম্প্রতিক, গল্পকথা, স্বতন্ত্র, চর্যাপদ, পর্ব, দোঁয়াশ, লিরিক, ময়ূক, বিরাং, মগ্নপাঠ, জীবনানন্দ, উদ্যান, ভিন্ন চোখ, ধাবমান, ধমনী, মাদুলি, কবিতাভূমি, থকবিরিম, শব্দকাহন, বাতর, চৌকাঠ, চাক, চৈতন্য, কোরাস, জলধি, পরণ কথা, বেগবাবতী, লালন, বৈঠা, ব্যাটিং জন, হারপুন, হস্তাক্ষর, দুর্বা, হাইপেন, কবি, কবিকুঞ্জ, কাশবন, কাশপাতা, মেঘমালা, খেয়া, দাঁড়কাক, দোলন, ধারসিঁড়ি, অকালবোধন, নন্দন, নদী, খই, বাঁকড়ার আলো, বাংলা লিপি, মোহনা, মেঘ, লাটাই, শব্দ, শঙ্খচিল, শাহবাগ, শব্দপুরী ইত্যাদি আরো অনেক পত্রিকা রয়েছে যেগুলোর নাম আনা যেতে পারে। তাহলে এই পত্রিকাগুলোতে মানে অনেক লেখককে সৃষ্টি করেছে, অনেক লেখকের নতুন কবিতা, নতুন কবিদের তুলে আনবার চেষ্টা করেছে। যেমন আমি আমার পত্রিকা দিয়ে বলি, জীবনে যে ছেলেটি বা যে লেখক, যে কবি হয়তো বা ফেসবুকে লিখেছে কিংবা অনলাইনে কোনো অনলাইনে কোনো নিউজ ভার্সনে, নিউজ ইয়েতে, পোর্টালে লিখেছেন, কিন্তু ছাপার হরফে, পত্রিকায় ছাপার হরফে, এবং মানুষ, আমি অনেককে দেখেছি, অনেকের লেখা ছেপেছি যাদের জীবনের প্রথম লেখা। তো প্রথম লেখাটির হাতে খড়ি এই ছোট কাগজে বা লিটল ম্যাগে এটা হয়ে থাকে। আমার নিজেরও হয়েছিল, এবং পরবর্তীতে প্রজন্মে যারা আসবে তারাও নিশ্চয়ই এরই ধারাবাহিকতা রক্ষা করবে। এই কারণে আমি বলবো যে একটি ছোট কাগজ, একটি লেখক তৈরির কাগজ, একটি ছোট কাগজ একজন লেখককে একটি পথের দিশা বাতলে দেয়, একজন লেখককে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলবার জন্য সহায়ক ভূমিকা রাখেন, এবং একটি ছোট কাগজ একজন প্রতিবাদী হওয়ার সাহসী যোগায়। একজন ছোট কাগজের লেখক যে প্রতিবাদ নিয়ে, যে স্পৃহা নিয়ে, যে অদম্য আকাঙ্ক্ষা নিয়ে উনি সামনের দিকে এগিয়ে যান, বা লেখার প্রতি যে ঝোঁকটা তার জন্মগ্রহণ করে, সেটা দৈনিক পত্রিকায় বলেন বা অন্য কোনো কাগজে বলেন লিখে এটা করা যায় না, বা করতেও পারে না, বা সেভাবে এগিয়ে যেতে পারে না। এই জন্য আমি বলবো ছোট কাগজ নিশ্চয়ই একটি লেখক তৈরির আতুরঘর, লেখক তৈরির বীজতলা, এবং লেখক তৈরির কি বলা যেতে পারে, এটি একটি মোক্ষম জায়গা। এটাই মনে হয়। আমি সংক্ষেপে এটুকু বলবার চেষ্টা করব। ধন্যবাদ। ধন্যবাদ কবি আনোয়ার কামাল ভাই। আনোয়ারের কথার পর আমি একটু করতে চাই। আনোয়ার কামাল ইসের কথা বলছেন, কিশোরধ্বনি এবং রূপমের কথা বলেছেন। এটা আনোয়ার ভাই, হ্যাঁ, আনোয়ার আহমদের সম্পাদিত এই দুটি পত্রিকা। এই ভদ্রলোকটি এই দুটি পত্রিকা, একটি হলো কিশোরধ্বনি, হলো শুধু কবিতা কেন্দ্রিক, হ্যাঁ, এবং এটা এই দুটি পত্রিকা উনি 30 বছর যাবৎ বের করেছেন, এবং এই পত্রিকা দুটি বের করতে করতে উনি একদিন মারাও গেলেন। হ্যাঁ, উনি ঘর সংসার সমস্ত কিছু পরিত্যাগ করেছেন এই দুটি পত্রিকাকে পত্রিকাকে ভালোবেসে। যেমন আব্দুল মান্নান সৈয়দের প্রথম বইটা বের করার পিছনে আনোয়ার আহমদের রূপম আর কিশোরধ্বনির ভূমিকা ছিল। হ্যাঁ, তারপরে ওই আরেকটা নাম বলছেন কালস্রোত। কালস্রোতটার সম্পাদক ছিলেন হলো কামরুল ইসলাম, এই যে আওয়ামী লীগের এই টার্মের আগের টার্মে তিনি খাদ্যমন্ত্রী ছিলেন। আমি বোধহয় 74 থেকে 75, 76, 77 পর্যন্ত এই কালস্রোত ওনার সাথে, উনি তো অন্য কাজে ব্যস্ত থাকে, আমি বের করেছিলাম কালস্রোত। এই কালস্রোতেরও একটা মানে বড় ভূমিকা আছে। এটা আমি বের করার আগে বের করতেন হলো আব্দুল আওয়াল ভাই, উনি ওই যে মধ্যপ্রাচ্যে চলে গেলেন, তারপরে
আমি দায়িত্ব নিয়ে এই পত্রিকাটা কাজ করি। এটাও খুব একটা আলোচিত, যেটা আনোয়ার কামালের আলোচনায় এসেছে। তো আমি আসলে আর থাকতে পারছি না, গাড়ি এসে যাচ্ছে গেছে, আমার এখন উঠতে হবে। এই জন্য আমি দুটি কথা বলতে চাই। সেটা হলো যে এই, মানে এই ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য গভর্নমেন্ট অনুদান দিচ্ছেন। হ্যাঁ, এবং এই যে এ, চলচ্চিত্রের ক্ষেত্রে যে এই অনুদান প্রথা, এটা অনেক আগে থেকে, এটা বঙ্গবন্ধুর আমল থেকে চালু হয়ে আসছে, এখনো পর্যন্ত চালু আছে। এখানে আজকে এই ফোরামে আমি যেটা বলতে চাই সেটা হলো যে এই যে লিটল ম্যাক গুলো যেহেতু নতুন চিন্তা, নতুন ভাবনা, আতুরকর যাই বলি না কেন, এটা প্রথা বিরোধী একটা আহ, গোষ্ঠীর মুখপত্র হিসেবে বেরোচ্ছে। এখানে আমি আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ করব যে তারা এই লিটল ম্যাকের মান অনুযায়ী একটা অনুদান ব্যবস্থার আওতায় নিয়ে আসতে পারেন, যেগুলো চলচ্চিত্রের ক্ষেত্রে করতেছে। আমি তো বিস্মিত হয়ে গেছি, আমি যেহেতু দীর্ঘদিন সাংবাদিকতার সাথে যুক্ত আছি, সংবাদপত্র যেমন রোববার, পূর্ণিমা সহ আমার 27 বছর কেটে গেছে ওই ওই দুইটা পত্রিকাকে ঘিরে। আর বাকি জীবনটা কাটছে হলো ডেলি পত্রিকাকে ঘিরে। ফলে আহ, আমার কাছে যেটা বোঝা যায় যে আমি অত্যন্ত মূল্যবান অনেক ভালো ভালো লিটল ম্যাক আমি দেখে আমি চমকে গেছি। এখন এগুলোকে এই পৃষ্ঠপোষকতা করতে পারে গভর্নমেন্টের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অনুদান ব্যবস্থার মধ্যে, যেগুলো ভালো চলচ্চিত্র নির্মাণের জন্য দেওয়া হয়। এমনি বছরে একটা বা দুইটা সংখ্যার জন্য লিটল ম্যাক গুলোকে ওই অনুদানের আওতায় নিয়ে আসা যায় কিনা, এটা নিয়ে একটা চিন্তা ভাবনা। আমি এই জিনিসটা সুপারিশ করলাম, আপনারা দেখেন এটাকে এগিয়ে নিতে পারেন কিনা। তো ভালো ধন্যবাদ থাকেন। আতাউর ভাই। হ্যাঁ, আপনি আমি সম্ভবত চলে যাবেন আর কি। আপনি হ্যাঁ, তো মনে হয় চলে যাবেন, তো আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি হ্যাঁ, একটি কবিতা পাঠ করবেন এখন। আপনি আচ্ছা একটি আচ্ছা কবিতা পাঠ করবেন, তারপরে আমরা চলে যাব মাহমুদ কামাল ভাইয়ের কাছে। আচ্ছা আপনি আচ্ছা একটি কবিতা পাঠ করছেন এখন। আচ্ছা। আমার কবিতাটার নাম হলো, এটা একদম সর্বশেষ লেখা কবিতা। এটা কয়দিন আগে আমি সেই ফেসবুকে দিয়েছিলাম, হয়তো কারো চোখে পড়লেও পড়তে পারে। কবিতার শিরোনাম হলো পুনর্জন্ম। জলে ভাসমান শাপলার পাতার উপর এক মুঠো রোদ নেমে এসে শুরু করে নিখুঁত ধ্রুপদী নাচ। নিমিষে ছড়িয়ে পড়ে তার তাল লয়, ধ্যানমুগ্ধ মূর্ছনায় জেগে ওঠে পানির স্বভাব। আর চলে অবিরাম মাছেদের বিমূর্ত ভাষায় ভাব বিনিময়। এই সব দেখে বাতাসেরা হেসে খুন। দূরে জলাশয় পার হয়ে ঝিল পারে, তখন ঝিময় হাঁটু মুড়ে সবুজ পাতায় ঢাকা শত শত গাছ। চারদিকে নৈশব্দের সোনালী জ্যোৎস্না ঢেলে সন্ধ্যা নেমে আসে। তারপর নিমিষে রোদকে পাজা কোলে তুলে নিয়ে আড়ালে লুকোয়। সেই থেকে আর কোথাও দিনের দেখা নেই, শুধু রাত ধীরে ধীরে ঘন হয়, সময় গড়ায়। অবশেষে কেন জানি অসহায় বেদনা নিয়ে সে ঢলে পড়ে সময়ের বুকে। দ্বিতীয় প্রহর শেষ থেকে শুনি দ্বিতীয় প্রহর শেষে থেকে থেকে শুনি সে কি চিৎকার। দেখি দুরুর জোর স্থল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে এক উজ্জ্বল সকাল। ধন্যবাদ। ধন্যবাদ আতাউর ভাই চমৎকার কবিতাটি পাঠ করার জন্য। এই পর্যায়ে আমি চলে যাচ্ছি কবি এবং সম্পাদক মাহমুদ কামাল ভাইয়ের কাছে। মাহমুদ কামাল ভাই, আপনার কাছে এখন যে প্রশ্নটি রাখবো, লিটল ম্যাগাজিন নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? মাহমুদ কামাল ভাই। আচ্ছা, আমি বিদায় নিচ্ছি। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। কথা বলছেন মাহমুদ কামাল ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আপনি যে প্রশ্ন করেছেন, আমি ঠিক প্রশ্নেরটা উত্তরই দেব, এর বাইরে আর কিছু বলবো না। যদিও আমাদের সকলেরই মানে খেয়াল রাখা উচিত যে
সঞ্চালক কি বলছেন আর আমরা কি বলছি। তো আমরা আতার ভাইয়ের দীর্ঘ লিটল ম্যাগাজিনের ইতিহাস শুনলাম, আনোয়ার কামালের বক্তব্য শুনলাম এবং তিনিও কিছু যোগ করেছেন। তো আমি এই সঞ্চালক তৌফিক জহুর যে কথাটি বললেন যে আমার পত্রিকার আগামী পরিকল্পনাটা কি, 1976 সালে যখন অরণ্যটা বের হয় প্রথম সংখ্যাটি, সেই সংখ্যার সম্পাদক ছিলেন 70 দশকের অন্যতম কবি জাহাঙ্গীর ফিরোজ। আমি ছিলাম সহকারী সম্পাদক। এরপর তিনি ঢাকায় চলে যান, আমি টাঙ্গাইলে রয়ে গেছি এখনো পর্যন্ত। তারপর থেকে আমি আছি এবং মাঝখানে মাঝখানে দু একটা সংখ্যায় সম্পাদক পরিবর্তন হয়েছে। আমরা এক সময় বিষয় ভিত্তিক পত্রিকা বের করার চেষ্টা করলাম বিভিন্ন বিষয় নিয়ে, যেমন বাংলা কবিতার 50 বছর, যেমন ছোট গল্প নিয়ে একটি সংখ্যা, ছোট গল্পের প্রতিযোগিতা একটি সংখ্যা, গ্রন্থ সমালোচনার সংখ্যা, এরকম বিষয় ভিত্তিক পত্রিকা বের করতে গিয়ে আমরা অসুবিধায় পড়লাম লেখক এবং লেখা নিয়ে। দেখা যায় যে ঘুরিয়ে ফিরিয়ে সে একই লেখক পরের সংখ্যায় সূচিবদ্ধ হচ্ছেন, অর্থাৎ বিষয়ভিত্তিক লেখক পাওয়া খুবই মুশকিল। পরবর্তীকালে আমরা আবার 5 মিশালের মধ্যে চলে যাই। তো আমাদের পরবর্তী যে সংখ্যাটি, আপনার প্রশ্নের উত্তরে আমি সংক্ষেপে বলছি, আমাদের পরবর্তী সংখ্যাটি হচ্ছে বিষয়ভিত্তিক মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত ছন্দের কবিতা নিয়ে। বাংলা কবিতা থেকে দুই বাংলাতেই ছন্দ প্রায় উঠে যাচ্ছে, যদিও পশ্চিমবঙ্গের তরুণ কবিরা আবার ছন্দে ফিরে এসেছেন। আমাদের দেশে তরুণ কবিরা, প্রায় তরুণ কবি ছন্দ বিমুখ। এ নিয়ে আমার অনেক কথা আছে, এখন কিছু বলবো না। আমাদের কবিরা এবং বর্তমান তরুণ কবি এবং সিনিয়র কবি যারা আছেন, তারা কতটুকু ছন্দ জানেন বা কতটুকু ছন্দে তারা ছিলেন কবিতায়, মূলত এই পরীক্ষাটা করার জন্যে আমি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় 400 অধিক কবিকে মেসেজ দেই যে স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্ত ছন্দের কবিতা আমার পরবর্তী সংখ্যায় দেওয়ার জন্যে। দুঃখের বিষয়, অনেকেই পাঠাননি, টেলিফোনে বলেছেন ছন্দ আমি জানি না, দরকার নেই, আমাকে অফ রাখো। সিনিয়র অনেকে বলেছেন, কেউ কেউ পাঠিয়েছেন কিন্তু এটি স্বরবৃত্ত হয়নি, অক্ষর মাত্রাবৃত্ত হয়নি। তাকে জানানোর পর তিনি আবারও পাঠিয়েছেন, তাও হয়নি, আবারও পাঠিয়েছেন। পরে আমি বলেছি যে একটু ছন্দটা আপনাকে একটু শিখতে হবে, বড় বই পড়ার দরকার নেই ছন্দের উপরে। ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, উনি একটি বই লিখেছেন ছন্দের উপরে, বাংলা ছন্দের পরিচয়, খুব সহজভাবে লেখা, কোন মাস্টারের দরকার নেই। বাড়িতে কেউ যদি মনোযোগ দিয়ে পড়ে একা একাই ছন্দ শিখতে পারবেন। আমি এক নাম বলবো না, কবিতা ভালোই লেখে, এক তরুণ কবি, তিনি বললেন যে এই বইটি তো পাওয়া যায় না রাজশাহীতে। আমি বললাম আমি পাঠিয়ে দেবো। আমি নিজের টাকা খরচ করে বই কিনে তাকে পাঠিয়ে দিয়েছি যে ছন্দটা সে শিখুক। আমাদের আগামী সংখ্যা হচ্ছে বাংলা কবিতায় মাত্রাবৃত্ত এবং স্বরবৃত্ত ছন্দ, দুই একটি প্রবন্ধ থাকবে। আর এই ছন্দের দুই বাংলায় যারা ছন্দে বিমুখ নয়, তাদের কবিতা নিয়ে আমরা আগামীতে অরণ্যের পরের সংখ্যাটি বের করব। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই, খুব সংক্ষেপে চমৎকার করে বলার জন্য। আমি একই বিষয়ে চলে যাচ্ছি এবং মানুষ সম্পাদক আনোয়ার কামাল ভাইয়ের কাছে জানতে, লিটল ম্যাগাজিন নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি, আনোয়ার কামাল ভাই? হ্যাঁ, ধন্যবাদ। এই আমাদের পত্রিকাটি 17তম সংখ্যা ইতিমধ্যে বের হয়েছে। এটা ডিসেম্বর 2020-এ, এটি ছিল করোনা সংখ্যা। এই সংখ্যাটি এখন আমাদের ইয়েতে আছে, বাজারে আছে, এই সংখ্যাটি চলছে। তো আমি আগামী আগস্ট মাসে 18তম সংখ্যা করতে যাচ্ছি, যেটা মা সংখ্যা। আমি ইতিপূর্বে বাবাকে নিয়ে একটি সংখ্যা করেছি। আমি বিষয়ভিত্তিক কাজই বেশি করি,
যদিও এটা ওই মাহমুদ কামাল ভাই বলেছেন অনেক কঠিন, এটা লেখা পাওয়া যায় না, লেখককে এইভাবে অনেক অনেক লেখক আছেন যে বলেন না আমি তো বিষয়ভিত্তিক লিখতে পারি না, আমাকে বিষয় যদি আপনি বলে দেন আমি লিখতে পারবো। আমিও কবিতা ওইভাবে লিখি না, আমি আমার মতো করে প্রেমের যে হোক তার মতো করে লেখে আর কি। বিষয় ভিত্তিক অনেকে লিখতে পারেন না, তারপরেও আমি অনেকগুলো সংখ্যা আমি বিষয়ভিত্তিক সংখ্যা করেছি, যে সংখ্যাগুলা ইতিমধ্যে বেড়ে গেছে। বাবার সংখ্যা করেছি, সৈয়দ শামসুল হককে নিয়ে সংখ্যা করেছি, শীত সংখ্যা করেছি, হেমন্ত সংখ্যা করেছি, বৈশাখী কবিতা উৎসব করি যেহেতু প্রতি সংখ্যায় তো বৈশাখ নিয়ে আমার সংখ্যা থাকেই। তারপর শীত সংখ্যা করেছি, গল্প সংখ্যা করেছি, তার বন্ধুর সংখ্যা করেছি। এবারে আমার সংখ্যার নাম হলো মা সংখ্যা, মাকে নিয়ে। বাবার সংখ্যা ইতিপূর্বে করেছি, মাকে নিয়ে করব। এবং এটা যদি আমাদের বাংলাদেশের পরিস্থিতি ভালো থাকে, যদি করোনাকালীন এই দুর্যোগকে আমরা মোকাবেলা করতে পারি, নিশ্চয়ই এটা আগস্ট মাসে বের হবে, শোকের মাস। এখানে আমরা উৎসর্গ করব, এই শোকের মাসকে উৎসর্গ করে আমরা এই মাকে এই সংখ্যাটি বের করব। এটা আমার হবে 18তম সংখ্যা। ধন্যবাদ কবি আনোয়ার কামাল ভাই, চমৎকার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমাদেরকে বললেন। এই পর্যায়ে যেহেতু আপনারা দুজনেই কবি এবং দুজনেই কবিতা দিয়ে আপনাদের যাত্রা শুরু, এরপর আপনারা সম্পাদক হয়েছেন, তো আমরা আসলে অনেকক্ষণ ধরে আমরা আলোচনা শুনছিলাম। তো অনুষ্ঠানের এই পর্যায়ে একটু ভিন্ন মাত্রা আনার জন্য আমি চলে যাচ্ছি কবি মাহমুদ কামাল ভাইয়ের কাছে। তিনি এখন একটি কবিতা পাঠ করবেন। কবি মাহমুদ কামাল ভাই। এখন তো বর্ষা মাস, তো বর্ষা নিয়ে একটা কবিতা পাঠ করি। বর্ষার পদাবলী, মাত্রাবৃত্ত ছন্দে লেখা। বর্ষার মতো বেগবান দিন চঞ্চল, জীবনে রয়েছে জানি অগণ্য ভ্রান্তি। বর্জ্য প্রতিম আছে যত গ্লানি মর্মে, রেখেছি কাচের শোকেসে বিষাদ সাজিয়ে। এবার শুদ্ধ হয়ে যাব ঠিক বর্ষায়, কালো মেঘ যদি গতিময় তবু বিঘ্ন। আকাশ তখন অন্ধ বন্ধ জানালা, নোনা সমুদ্র চোখের গভীরে দৃপ্ত। অশ্রু শুষেছে বিপ্রলম্ভ সাহারা, ভরা বর্ষায় চলেছে স্টিমার শরীরে। হাঁটু জলে প্রেম উথাল পাথাল বিভ্রাট, বিবস্ত্র নদী দুপাশে প্রেমিক প্রেমিকা। জমে থাকা গ্লানি ধুয়ে নেবে বলে ভ্রান্তি, উদম নদীর অতিথিরা সরবৃত্ত। এসো প্রেম এসো মনের মাধুরী মিশিয়ে, ভরা বরষায় অবগাহনের সূত্রে। ধন্যবাদ এইটুকু। কবি মাহমুদ কামাল ভাই, চমৎকার একটি কবিতা আমরা শুনলাম, বর্ষার কথা বলি। এ পর্যায়ে আমরা কবিতা শুনবো এবং মানুষ সম্পাদক এবং কবি আনোয়ার কামাল ভাইয়ের কাছ থেকে। কবি আনোয়ার কামাল ভাই এখন কবিতা নিয়ে আসছে। আমি যে কবিতাটি পাঠ করছি সেটি আমার কুড়িয়ে পাওয়া পংক্তি কবিতা গ্রন্থের একটি স্বপ্নের গল্প বলতে চেয়েছি। কবিতার শিরোনাম, আমি মানুষকে একটি গল্প শোনাতে চেয়েছি, আমার স্বপ্নের গল্প, যা মানুষকে মুক্তির পথ দেখায়। তা কেউ শুনেছে, কেউ শোনেনি। তাতে ঈশ্বরের কিছুই ক্ষতি হয়নি, ক্ষতি হয়নি পথের ধারে ভবঘুরের, কিংবা শহরের নামকরা সুন্দরী রমণীর বিকন দেহের। কঠিন বাস্তবের জোয়ালে যে বালক রেখেছে কাঁধ, তাকে আমি ভাই ডেকে নিয়েছি বুকে। যে শ্রমিক হারিয়েছে পথ, তার হাতে দিয়েছি মুক্তির পতাকা। আমি শুধু আমার স্বপ্নের কথা বলতে চেয়েছি, মানুষকে ভালোবাসার কথা বলতে চেয়েছি। কেউ শুনেছে, কেউ শুনেনি। ধন্যবাদ। চমৎকার আনোয়ার কামাল ভাই, চমৎকার একটি কবিতা পাঠ করলেন। আমরা যেহেতু এখন দুইজন সম্পাদকের সঙ্গে আমরা রয়েছি, ইতিমধ্যে আতার খান ভাই তার ব্যস্ততার কারণে চলে গেছেন, তো আমরা এই পর্যায়ে আর একটি করে প্রশ্ন করার সুযোগ পাবো আজকে। এই ব্যাপারে আমি প্রথম প্রশ্নটি এখন করছি। কামাল ভাই, আপনার সম্পাদকীয় দর্শনটি যদি বলতেন তাহলে আমাদের জন্য একটু আনন্দ হতো, আমরা বুঝতাম যে অরণ্যের সম্পাদকীয় দর্শনটি কি। মাহমুদ কামাল ভাই। আমরা কিন্তু কখনোই গোষ্ঠীবদ্ধ থাকিনি।
আমরা দেখি আমাদের দেশে এবং পশ্চিমবঙ্গেও অনেক লিটল ম্যাগ সম্পাদক যারা, তারা একটা গোষ্ঠী তৈরি করেন। যদিও তারা বলেন, অনেকে বলেন যে আমরা প্রতিষ্ঠান বিরোধী, কিন্তু দেখা যায় কালক্রমে তারাই প্রতিষ্ঠান হয়ে গেছে, ছোট ছোট প্রতিষ্ঠান হয়ে গেছে, এবং এক একটা প্রতিষ্ঠানে তাদের পোষ্য কিছু কবি থাকেন তাদেরকে প্রশংসা করার জন্য। আবার কিছু কিছু পত্রিকা আছেন একে অপরকে প্রশংসা করেন, অহেতুক প্রশংসা করেন। আবার কিছু পত্রিকা আছে একে অপরকে অহেতুক সমালোচনা করেন। আমরা অরণ্যে বের করছি, কখনোই কারো বিরুদ্ধচারণ করিনি, অন্যের আদর্শকে শ্রদ্ধা করেছি, নিজেরা যা চিন্তা করি সেই চিন্তাটিকে কেউ যদি সমর্থন করে খুশি হই, যদি সমর্থন না করে মন খারাপ করি না। একটা সময় আপনারা জানেন, মধ্যযুগের শেষ, আধুনিক যুগের শুরু, তখন কবিওয়ালা শায়ের এরকম একটা গোষ্ঠীর উদ্ভব হয়েছিল। তাদের মধ্যে একটা ছিল পক্ষীর দল, তাদেরকে বলা হতো পক্ষীর দল। নির্দিষ্ট কয়েকজন একই জায়গায় থাকতেন, একই খাবার খেতেন, একই ঘরে ঘুমাতেন, বাইরে বের হতেন না, সেখানে বসেই তারা কাব্য চর্চা করতেন। বাংলা সাহিত্যের ইতিহাসে পক্ষীর দল কিন্তু টিকে নাই। ওই রকমই কিছু পক্ষীর দল আছে আমাদের দেশে, যারা নিজেরা নিজের প্রশংসা করেন, যারা অন্যের ভালো দেখেন না, অহেতুক সমালোচনা করেন। এবং আদর্শ সবারই থাকা উচিত, কিন্তু রাজনৈতিক আদর্শ যদি প্রকট আকার ধারণ করে, যে কোনো রাজনৈতিক আদর্শ, তখন কিন্তু সাহিত্যিক মূল্য থাকে না সেই সমস্ত লেখার মধ্যে। আমাদের দেশে প্রায় অনেক কাগজ এবং অনেক কবি এত অতিরিক্ত মাত্রায় রাজনৈতিক যে তাদের কবিতার মধ্যে সেই কাব্যময়তা আমরা খুঁজে পাই না বক্তব্য ছাড়া। অরণি পত্রিকায় আমরা কখনোই কোনো নির্দিষ্ট রাজনৈতিক বলয়ে আবদ্ধ থাকিনি, মৌলবাদ ছাড়া। সবসময় আমরা প্রগতির পক্ষে কথা বলার চেষ্টা করেছি, এবং কেউ যদি নতুন কোনো চিন্তা নিয়ে আমাদের পত্রিকায় লেখা পাঠায়, আমরা যদি মনে করি যে না, এটি গুরুত্বপূর্ণ, এটি পাঠকের কাছে পৌঁছানো দরকার, আমরা সেটা ছাপি। আমাদের মতাদর্শ নির্দিষ্ট কোনো আঙ্গিকের মধ্যে নয়। যদিও একটা সময় ছিল, আতার ভাই বলেছেন, আমার নামও উল্লেখ করেছেন, হাংরি কি স্যাড জেনারেশনের কথা। একটা সময়ে আপনার বিট জেনারেশনের আবির্ভাব হয়েছিল আমেরিকাতে। তখন কেরোয়াকের চিন্তা ভাবনা একটু তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। গিন্সবার্গের হাউল বা চিৎকার কবিতাটিও সেই সময় আলোড়ন তুলেছিল। তারই আলোকে পশ্চিমবঙ্গে মলয় রায় চৌধুরী, দেবী রায়, এরা মিলে হাংরি গোষ্ঠী তৈরি করলেন। ওই সময় শ্রুতি গোষ্ঠী ধ্বংসকালীন আমাদের দেশে স্যাড জেনারেশন। এরা এক একটা আদর্শকে লালন করতেন এবং সেই আদর্শ তারা তাদের পত্র পত্রিকা প্রকাশ করার চেষ্টা করতেন। দুঃখের বিষয়, আজকে কিন্তু পশ্চিমবঙ্গের স্যাড জেনারেশনের কি বলে, এই হাংরি জেনারেশনের কবিরা কিন্তু ঠিক সেইভাবে প্রতিষ্ঠা পাননি। আমাদের দেশে যারা স্যাড জেনারেশনের ছিলেন, একটা মাত্র সংকলন বেরিয়েছিল 63 সালে। এটা নিয়ে আমার একটা প্রবন্ধ আছে, ছোট প্রবন্ধ, উত্তরাধিকার পত্রিকা ছাপা হয়েছে। ওই সময় কিন্তু ওই একটা সংখ্যা স্যাড জেনারেশন তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল। কিন্তু পরবর্তীকালে কিন্তু স্যাড জেনারেশনের কবিরা সেই আদর্শের মধ্যে আর নিজেরা থাকেননি, একটা আলোড়ন তুলেছিলেন। আমি মনে করি যে সেই সময়ে আবদুল্লাহ আবু সাইদ সাহেবের কণ্ঠস্বর পত্রিকা
একটা বিশুদ্ধ সাহিত্য পত্রিকা হিসেবে আমি মনে করি, এবং সেই কণ্ঠস্বর পত্রিকার মধ্য দিয়ে কিন্তু অনেক 60-এর দশকের অনেক কবি, 70-এর বেশ কিছু কবি তৈরি হয়েছে। মাননীয় আব্দুল্লাহ আবু সাইদ, তিনি নিজে বড় কবি নন, কিন্তু একজন বড় মাপের সম্পাদক। এবং আমরা কণ্ঠস্বরে বিভিন্ন সংখ্যা পাঠ করে দেখেছি যে তার মধ্যে রাজনৈতিক বিষয়টা কিন্তু প্রচ্ছন্ন ছিল, প্রত্যক্ষ না। আমরাও কণ্ঠস্বরের সমকক্ষ তো কখনো চিন্তাও করি না, যেটুকু করি তার মধ্যে এইটুকু চেষ্টা করি যে আমার পত্রিকার মধ্যে যেন কেউ আওয়ামী লীগ বিএনপি খুঁজে না পান, যেন খুঁজে পায় প্রগতির পক্ষে, অন্যায়ের বিপক্ষে, ন্যায়ের পক্ষে, সেইভাবে পত্রিকা বের করার চেষ্টা করি। এটি হচ্ছে আমার সম্পাদক আদর্শ। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই চমৎকার করে বলার জন্য। আমাদের অনুষ্ঠান দেখছেন কবি কুশল ভৌমিক, কবি মাহফুজা অনন্যা এবং আমাদের 90 দশকের বন্ধু কবির হোসেন লিখছেন, প্রিয় আতার ভাইকে শ্রদ্ধা জানাতে আছি, তার অবদান অনেক। আব্দুল রাজ্জাক বকুল কথা সাহিত্যিক, তিনি বলছেন সঙ্গে আছি। কবি শাহিন রেজা বলছেন সঙ্গে আছি। রাজা শহীদুল ইসলাম সম্পাদক চালচিত্র, তিনি বলছেন মাহমুদ কামাল ভাইকে শ্রদ্ধা জানাই। নুরুল ইসলাম বাবুল বলছেন অভিনন্দন রইল। আহমেদ সুলতান বলছেন সাথে আছি। আনোয়ার কামাল ভাইকে দরিয়া পারের শুভেচ্ছা, কক্সবাজার থেকে বলছেন। সেকান্দার হায়াত দেখছেন অনুষ্ঠানটি এবং পশ্চিমবঙ্গ থেকে দেখছেন জয়িতা ভট্টাচার্য দিদি। সেকান্দার হায়াত স্যার লিখছেন দেখছি। এ পর্যায়ে আমি আবারও চলে যাচ্ছি কবি এবং সম্পাদক এবং মানুষ আনোয়ার কামাল ভাইয়ের কাছে আজকের শেষ প্রশ্নটি নিয়ে, যে আপনার এবং মানুষ পত্রিকার দর্শনটি কি? ফারুক ভাই, আমি একটু অনলাইনে আছি তো, একটু পরে কথা বলছি। আপনি পত্রিকাটি বের করছেন। ধন্যবাদ তৌফিক জোহরকে ধন্যবাদ। আমাদের পত্রিকা এবং মানুষ সবসময় একটি স্লোগান পত্রিকার শেষে সম্পাদকীয় নিচের দিকে প্রতিটা সংখ্যায় থাকে। স্লোগানটি হলো আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে একটি কবিতা দাঁড় করাতে চাই। আমরা সকল অন্যায়ের বিরুদ্ধে একটি কবিতা দাঁড় করাতে চাই। আমাদের সম্পাদকীয় নীতি মৌলবাদ বিরোধী এবং মুক্তিযুদ্ধের চেতনায় যে কোনো লেখক, যে কোনো কবির কবিতা আমরা লেখার ছেপে থাকি এবং তাদের লেখাকে আমরা মূল্যায়ন করি। এদেশে মৌলবাদ জঙ্গিবাদের যে উত্থান হয়েছিল, আমরা মনে করি আজকে যদি সাহিত্য চর্চার মধ্যে দিয়ে তরুণ প্রজন্মকে যদি আমরা এই সমস্ত ছোট কাগজের মধ্যে যদি তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারি, তাদেরকে যদি লেখালেখির মধ্যে আমরা নিবিষ্ট করতে পারি, তাহলে আজকের এই তরুণ প্রজন্মকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। দেশে একটি প্রগতির ধারা, দেশে একটি স্বাধীনতার এবং মুক্তিযুদ্ধের যে ধারা, সেই ধারায় যেন আমরা সেই তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমাদের পত্রিকার মূল বৈশিষ্ট্য এবং লক্ষ্য। এবং আমরা সেই কাজটি করে যাচ্ছি এবং তরুণ প্রজন্মকে, তরুণ লেখককে লেখার সুযোগ করে দেওয়ার জন্যই এবং মানুষের জন্ম হয়েছে। এবং মানুষ এই কাজটি করছে। নিভৃত পল্লীর গ্রামের যে ছেলেটি, যে মেয়েটি লেখালেখি করছেন, কিন্তু তার সেই প্রতিভাকে সে বিকশিত করতে পারছেন না, সেই ছাপার হরফে তার লেখাটি কোথাও ছাপা হচ্ছে না, এবং মানুষ তাকে এই জায়গায় স্থান দিয়ে তার ঠিকানায় একটি পত্রিকা পৌঁছে দিয়ে তাকে আমরা লেখালেখির প্রতি অনুপ্রাণিত করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি। এটি আমাদের সম্পাদকীয় নীতি। আর সবচেয়ে বড় জিনিস, আমরা কোনো গোষ্ঠীবদ্ধ নয়, তবে গোষ্ঠীর বাইরে নয়। কেমন গোষ্ঠী? এবং মানুষের লেখক পাঠক নিয়ে আমাদের একটি গোষ্ঠী আছে। এটি পত্রিকা যখন আমরা বের করি, আমাদের যারা পাঠক আছেন, যারা লেখক আছেন, তারাই এই পত্রিকাটিকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কোনো প্রতিষ্ঠানের কাছে ধর্ণা দেই না, মানে নিতান্তই নিদেন পক্ষে যেটা না নিলেই নয়, হয়তো বা তাদের কাছে আমরা যাই। আমরা বিজ্ঞাপনের বাহারি বিজ্ঞাপন দিয়ে ঢাউস আকারের একটি পত্রিকা বের করবার চেষ্টা করি না। আমরা 10 ফর্মা 11 ফর্মা বা 12 ফর্মার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। আমরা বড় বেশি আয়োজন আমাদের করবার সুযোগ নেই, আমাদের অর্থনৈতিক সে ধরনের বাজেট নেই যেটা দিয়ে আমরা অনেক বড় আকারের পত্রিকা বের করে পরবর্তী সংখ্যার আমরা বের করতে পারলাম না। এই কাজটি আমরা করি না। আমরা ধারাবাহিকভাবে প্রতি বছরে 1টি 2টি 3টি সংখ্যা পর্যন্ত আমরা করেছি এবং বর্তমানে 2টি সংখ্যা, বছরে 2টি সংখ্যা করে করছি এবং এই সংখ্যা দুটির মধ্য দিয়ে অন্তত পক্ষে 120-30 জন লেখকের এখানে সুযোগ করে দিচ্ছি
এবং আমরা বিষয়ভিত্তিক কাজ করি। বিষয়ভিত্তিক নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার আমাদের আকাঙ্ক্ষা আছে। যদিও এই বিষয়ভিত্তিক কাজ করবার ভিতরেও আমরা মুক্ত চিন্তা নামে একটি আমাদের বিভাগ আছে, এখানে মুক্ত চিন্তা একটি কলাম আছে। এই কলাম এবং প্রবন্ধের কলাম সবসময় থাকে, বিষয়ের বাইরে এটি আপনি যে কোনো লেখক এটা লিখতে পারেন, এবং সেই লেখাগুলো যদি আমাদের মনে হয় যে এই লেখাগুলা সাধারণ পাঠকের জন্য উপকারে আসতে পারে, সাধারণ পাঠকের চেতনায় টোকা দিতে পারে, সাধারণ মানুষকে, সেই সাধারণ পাঠককে তার স্ফীত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য কিংবা চেতনায় উদ্বুদ্ধ করার জন্য যদি একটি লেখাও কাজে আসে, সেই লেখাটি আমরা চেপে থাকি। লেখককে নয়, তার লেখাকে আমরা প্রাধান্য দেই। সেই লেখক যেখানেই থাকুক না কেন, সে আমাদের সুদূর প্রবাসে থাকুক না কেন, সেই লেখক আমাদের সীমান্তের ওপারে প্রতিবেশী দেশের যে কোনো জায়গায়, আমরা পাকিস্তান থেকে আমাদের লেখক আছেন এবং মানুষে মাসকাওয়াত হাসান আমাদের এখানে লেখেন। আপনি ওখান থেকে ভারত থেকে অনেকে, আপনি পশ্চিমবঙ্গের বলেন, আপনার ওই শান্তিনিকেতনের ওই এলাকার বলেন, বর্ধমানের বলেন, এই সমস্ত জেলা থেকে, আসাম থেকে, ত্রিপুরা থেকে আমাদের লেখকরা এবং মানুষকে লিখে ঋদ্ধ করেন, সমৃদ্ধ করেন। আমরা উদ্বুদ্ধ হই, প্রাণিত হই, এবং এই সমস্ত লেখকদের নিয়ে আমাদের মানে পথ চলা, এবং এই আমাদের দেশের লেখকগুলাই আমাদের পত্রিকাটিকে টিকিয়ে রেখেছেন। কেমন ভাবে? আমাদের লেখকরাই আগ্রহ ভরে পত্রিকা সংগ্রহ করেন, এবং আমাদের কিছু পত্রিকা অতিরিক্ত তারা সংগ্রহ করে বিক্রি করে, তরুণদের কাছে হোক বা তাদের নিকটজনদের কাছে হোক, বিক্রি করে সেই বিক্রয়লব্ধ অর্থ আবার আমাদের কাছে ফেরত পাঠান। পরবর্তী সংখ্যায় আমরা প্রস্তুতি নেই এবং পরবর্তী সংখ্যায় আমরা বের করি। এভাবে আমরা 18তম সংখ্যায় উপনীত হয়েছি, এবং আগামী দিনে আমাদের পথ চলাটা এভাবে হবে। এটাকে আমরা মনে করি আমাদের গোষ্ঠী। আমরা সেই অর্থে অন্য কোনো ভিন্ন অর্থে গোষ্ঠী নয়। আমাদের গোষ্ঠী মুক্তিযুদ্ধের চেতনায়, আমাদের গোষ্ঠী প্রগতির চেতনায়, আমাদের গোষ্ঠী একটি সুখী সমৃদ্ধশালী সমাজ হবে। এখানে মানুষের ভেদাভেদ, মানুষের মধ্যে বৈষম্য, শ্রেণীর চেতনা, এগুলো আমাদের মধ্যে কাজ করে। আমরা চাই একটি সুখী সমৃদ্ধশালী শোষণমুক্ত সমাজ এদেশে প্রতিষ্ঠিত হোক। এই আকাঙ্ক্ষা নিয়ে সাহিত্যের একটি পত্রিকা করতে যে যতটুকু আমাদের করণীয় ততটুকুই আমরা করি। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার কামাল ভাই, চমৎকার করে বলার জন্য। আসলে অলরেডি আমাদের 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, 1 ঘন্টা 12 মিনিট হয়ে গেছে। তো আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছে গেছি। মাঝখানে আতার ভাইয়ের প্রথম বক্তব্যটা অনেক লম্বা হওয়ার কারণে আসলে অনেকগুলো টাইম আমরা অ্যাডজাস্ট করতে পারিনি, যে কারণে আমাদের 5টি প্রশ্ন ছিল, আমরা 3টি প্রশ্নের মধ্যে থাকলাম সীমাবদ্ধ। তো যদি আপনাদের দুজনের কাছে কবিতা থাকে, কবিতা, তাহলে আমরা আজকে 2টো কবিতা শুনবো, একটি একটি করে শুনতে চাই আপনাদের কাছ থেকে, শুনে আমরা বিদায় নেবো আর কি। তো আমি এখনই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, সবাই মাস্ক ব্যবহার করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কিছুক্ষণ পর পর হাত স্যানিটাইজ করুন। এ পর্যায়ে কবিতা নিয়ে আসছেন মাহমুদ কামাল, তারপরেই কবিতা পাঠ করবেন আনোয়ার কামাল, এবং এর মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। এবারে কবিতা পাঠ করছেন কবি মাহমুদ কামাল। আমরা 2 কামাল আছি এখানে। আমি একটু বয়সে বড় কামাল, তো বড় কামাল, কিন্তু ছোট একটি কবিতা পড়ছি। আচ্ছা। সৌন্দর্য বিষয়ক। ঘরে ঢুকতেই বিদ্যুৎ চমকালো, এত আলো, এত আলো। স্বরলিপি যেন ঘন মেঘে গর্জায়, হাসির ঝিলিক নেচে ওঠে দরজায়। কি নাম তোমার? উর্মি, অর্পা, পর্ণা। পদ্মেই তুমি টান টান ঋজু, প্রবাহিত শত ঝর্ণা। ঘরে ঢুকতেই বিদ্যুৎ চমকালো, চোখের চম্পু চোখেই আটকে গেল। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ কামাল ভাই, চমৎকার একটি কবিতা পাঠ করার জন্য। এই পর্যায়ে কবিতা নিয়ে আসছেন কবি আনোয়ার কামাল ভাই, এবং আনোয়ার কামাল ভাই কবিতা পাঠের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে। সবাইকে শুভরাত্রি। কবিতা পাঠ করছেন কবি আনোয়ার কামাল ভাই। আমার কবিতার শিরোনাম হুইসেলের আওয়াজ এখনো শুনতে পাই। আমারও কৈশোর যৌবন কেটেছে ছোট্ট এক শহরে। এখানে আমার পায়ের চিহ্ন তোমার পায়ের চিহ্নে মিশে যায়। তুমি যেদিক দিয়ে হেঁটে গেছো আমি এখনো সে পথেই হাঁটি। তুমি যেখানে দাঁড়িয়ে আমাকে দেখতে আমি এখনো সেখানেই দাঁড়িয়ে আছি। কিছুটা তোমার স্মৃতি হাতড়ে ফিরি ব্যর্থ ভাবনায়। ফেলে আসা দিনগুলো তাড়া করে ফেরে মন যেতে চায় সেখানে, পারি না
ফিরে যেতে পারি না চলে যেতে, কেবলই ব্যর্থ হাতছানি, কেবলই ব্যর্থ কুয়াশা ভেদ করে পথ বানানো, কুয়াশার জাল ছিঁড়ে কিভাবে যাব, কেবল ঝাপসা ঘোলা সাদা সাদা গাদা গাদা আইসক্রিম আমি খেতে খেতে এগিয়ে যাই। এখানে যে শহরে ইঞ্জিনের হুইসেল বাজে, কারখানায় সিটি দিয়ে ঝাড় দিয়ে যায় যায় বেবাক শ্রমিককে, যেন গিলে খেতে চায় কিন্তু পারে না। কু ঝিকঝিক ঝমঝম ঝমঝম চলছে, সবই চলছে, চলে যায় কেউ ফিরে দেখে না, কেবল আমি দেখি এক আসে এক যায় আর জেগে থাকে ছোট্ট এক মানুষের গিজগিজে নীলফামারী জেলার সৈয়দপুর। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।